তোমার আমার কল্পনার রাজ্যই হল পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। বউ সাজিয়ে রাখার জিনিস না, ভোগ করার জিনিস। একটা ছেলে বিয়ে করে কেন? অবশ্যই ফিজিক্যাল সম্পর্কের জন্য। আমি তার ব্যতিক্রমে যাব না। সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে বন্ধু মহলে কথাটা বলে শাহরিয়ার আদনান শেখ তার সামনে বসে থাকা তার বন্ধু মহলের সদস্য সেজান মুহিত জবাব দেয়। নারী হলো কোমলমতি শিশুদের ন্যায়, যত্নে আর আদরে রাখলে তাকে দেবতার মতো মাথায় তুলে রাখবে। ভোগ করা খুব বিশ্রী শোনায় বাক্যটা। সেজানের কথায় বাকিরাও হেসে মজা নেয়। তাদের মাঝে নির্মাণ জবাব দেয়। আরে ভদ্র ছেলে, এত ভদ্র হয়ে কি করবি সোনা? আদনান যা বলেছে সেটা শোন। তোর বউকে কি তুই সাজিয়ে সাজিয়ে দেখবি নাকি শালা? মুহূর্তে হাসি ঠাট্টায় মেতে ওঠে তিনজন যুবক এবং দুইজন যুবতী, তাদের বন্ধু মহলের সদস্য সংখ্যা ৫। এরই মাঝে সেজান কিছুটা নম্র ভদ্র ছেলে হলেও বাকিরা সম্পূর্ণ উল্টো। মেয়েবাজি করা, নেশা করা, র্যাগ দেওয়া, এফটেজিং তো আছে বটেই, সেই সাথে মাসে মাসে প্রেমিকা চেঞ্জ করা, এই তো তাদের কাজ। আদনান হাতের সিগারেটটা মাঠে বিস্তৃত সবুজের রঙের ঘাসের উপর ছুঁড়ে ফেলে। সিলভার রঙের ঘড়িটায় সময় দেখে। বাকিরা কথা বলছে একটা টপিক নিয়ে। আদনান সবার উদ্দেশ্যেই বলে, আমি গেলাম এখন। আদনানের কথায় নিষাদ বলে ওঠে, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? তারা দেখে আদনান জবাব দেয়। কাজ আছে। তখন নির্মাণ জবাব দেয়, নতুন পাখি পেয়েছিস নাকি? আদনান হেলমেট পরতে পরতে বাইক স্টার্ট দেয়। নির্মাণের কথা কানে নেয়নি। ভার্সিটির গেট পেরিয়ে নিজ গন্তব্যে রওনা হয় সে। মাঘের শেষের দিক, ফাল্গুনের ধরিয়ায় তপ্ত দুপুরে অবসন্ন দেহ এবং উদাসীন মন নিয়ে কলেজ গেটে বাইরে পা রাখে একজন অষ্টাদশী রমণী। এখন চারপাশ ধুলোবালিতে পরিপূর্ণ। রাতে মৃদু শীত পড়লেও দিনের বেলায় তার ব্যতিক্রম। চারিদিকে তপ্ত রোদে খা খা করে ওঠে, সেই সাথে ধুলোবালি তো আছে বটেই। এই সময়টা তার ভীষণ অপছন্দ। সে অপেক্ষায় কবে তার প্রিয় বসন্ত আসবে। ফাল্গুন মাসে প্রকৃতি যেভাবে রূপ বদলে রম্য হয়ে উঠে, একেবারে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন। বসন্তের প্রকৃতি স্নিগ্ধ ও পবিত্রতায় মোহনীয় আবেশে পরিপূর্ণ থাকে। রিক্ততার দৈন্য বেশভূষা পরিধান করে প্রকৃতি বসন্তের ছোঁয়ায় সিক্ত হওয়ার প্রতীক্ষায় বিভোর থাকে। কেননা বসন্তের আগমনের ধরাতলেই ফুল ফোটে, পাখি গান গায়, বাতাসে আমের মুকুল গন্ধ চারিদিকে ম ম করে ওঠে। নবপল্লবে সুশোভিত হয় বৃক্ষরাজি। প্রকৃতি যেন ফাল্গুনের প্রেমে পড়ে বারবার। কি যে এক সুপ্ত অনুভূতি। শুভ্র রঙা কলেজ ড্রেসও কেমন ধূসর রং ধারণ করেছে উদাসীন মন। কিন্তু একটা গাড়িও পাচ্ছে না দেখে মহাবিরক্ত চোখে মুখে এসে ভর করে। ছুটির সময় সব সময় এইরকমই হয়। সব স্টুডেন্টদের উপচে পড়া ভিড় গাড়ির জন্য। একে একে যে যেভাবে পারে গাড়িতে উঠে চলে যায়। মাঝে মধ্যে তাড়াতাড়ি গাড়ি পায়, মাঝে মধ্যে অনেক দেরিও হয়। অন্যদিকে পেছন থেকে দৌড়ে আসছে আরেকজন রমণী, হাতে দুটো মোটাসোটা বই, খুব সম্ভবত জীবন বিজ্ঞান এবং রসায়ন বই। পরিশ্রান্ত শুষ্ক গোলাপি রাঙা উষ্ঠ নাড়িয়ে মেয়েটা ডাক দেয়, ইলমা, এই ইলমা। নিজের নামের উচ্চস্বরে উচ্চারণ শুনে ঘাড় ঘুরিয়ে তাকা ইলমা। চোখে মুখে বিরক্তি থাকা লুকিয়ে ফেলার বৃথায় চেষ্টা করে সে, কিন্তু লুকাতে অক্ষম হয়। তখন হাঁপাতে হাঁপাতে ইলমার পাশে এসে দাঁড়ায় প্রীতি। প্রীতিকে দেখে ইলমা অনাবিষ্ট ভঙ্গিতে বলে, একটাও খালি গাড়ি পাচ্ছি না, কি যে একটা ঝামেলায় আছি। ইলমার কথায় প্রীতি রসিকতার সারে জবাব দেয়, তোর ভাইকে বল না বাইক নিয়ে আসতে, তাহলেই তো অপেক্ষা করতে হয় না। সাথে সাথে ধুম করে কিল পরে প্রীতির পিঠে। ইলমা চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, কতবার বলেছি ওই অসভ্যের কথা মুখে এনে মুখটা নষ্ট করবি না। কোনো ভালো মেয়ে তার বাইকের পেছনে বসা তো দূরে থাক, ওর মুখটাও দেখতে চাইবে না।
কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেয় ইলমা। ইলমার বিরক্তি দেখে প্রীতি মলিন হাসে। সেই মলিন হাসি ইলমার চোখ এড়ায়নি। দুজনের চোখে মুখে নিষ্ক্রিয়তা জমেছে। ইলমা একটা খালি অটো দেখতেই থামায়। দুজনে পাশাপাশি বসে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে তেমন আলোচনা না হলেও টুকটাক কথা হয়েছে। প্রীতির বাসা কলেজ থেকে খানিক দূরে, ইলমার বাসা কাছাকাছিতেই, সেই জন্য প্রীতির আগে তাকেই অটো থেকে নামতে হয়। ভাড়া মিটিয়ে তস্ত্র পায়ে হাঁটা ধরল ইলমা। মেইন রাস্তা থেকে আরেকটা সরু পিচ ঢালা রাস্তা দিয়েই বাড়িতে প্রবেশ করতে হয়। 4 তলা বিশিষ্ট রঙিন দালান দাঁড়িয়ে আছে বাড়ির প্রবেশদ্বারের সরু রাস্তার শেষে। সেই 4 তলা বিশিষ্ট দালানটি ইলমাদের, তার বাবা এবং জেঠু সম্মিলিতভাবে বাড়িটি তৈরি করেছে। যৌথ পরিবার তাদের, জমি জমা ব্যবসা সবে একসাথে এখনো। ইলমা নিচতলা প্রবেশ করে। উপরের বাকি 3 তলা ভাড়া দেওয়া হয়েছে। নিচতলা তাদের পুরো পরিবার থাকে। ইলমাকে দেখে তার দাদি ফরিদা পারবেন আওয়াজ করে তুলে বলেন, জেরা তাড়াতাড়ি গোসল দিয়ে আয়, তোর পছন্দের খাউন বানাইছে আজকা। তৃপ্তি হেই কোন সময় আইয়া পড়ছে, তোর এত দেরি হইল কেন? ইলমা খানিক বিরক্তি নিয়ে জবাব দেয়, আই দাদি, জেরা কি? জেহেরা বলতে পারো না? না হলে ইলমা ডাকবা। তাড়াতাড়ি আয় তো জেরা, এত কথা কইস না। ইলমা হতাশ ভঙ্গিতে নিজের কক্ষে প্রবেশ করে। কাঁধের ব্যাগ এবং হাতের বই দুটো টেবিলের উপর রেখে চেঞ্জ করে গোসল করতেই চলে যায়। ভেজা চুলগুলো গামছা দিয়ে পিটিয়ে খাটের এক পাশে বসে। রুমের দিকে চোখ বোলাতেই একটা বিরক্তি এসে ভিড় করে। কি অগোছালো হয়ে আছে তার রুমটা, কেউ একটু গুছিয়েও রাখে না। ভাবনা প্রকাশ করার আগে পেটের ক্ষুধা অনুভব হয়। তড়িঘড়ি লিভিং রুমটায় আসে। তার দাদি ফরিদা খাবার রেডি করে বসে আছে তার জন্য। ইলমা মলিন হাসি দিয়ে চেয়ার টেনে পা উঠিয়ে বসে। খাবার শেষ করতে ফরিদা পারভিন পায়েসের বাটিটা এগিয়ে দেয়। পায়েস থেকে সব বিরক্তি যেন নিমিষেই উধাও। ইলমা বেশ তৃপ্তি সহকারে পায়েস খাচ্ছে। ফরিদা পারভিন মুগ্ধ হয়ে তার খাওয়া দেখছে। খাওয়া শেষ পর্যায়ে আসতে ফরিদা পারভিন বলেন, হ্যাঁ রে জেরা, কিরকম হয়েছে পায়েস? দাদি অনেক মজা হয়েছে। ফরিদা পারভিন চিন্তিত ভঙ্গিতে বললেন, আদনানটা এখনো আইলো না, সারাদিন বাইরে বাইরে কি খায় কে জানে। সাথে সাথে ইলমার মুখশ্রীর রং পরিবর্তন হয়ে যায়। ফরিদা পারভিন এটো প্লেট নিয়ে কিচেনে যায়। ইলমা অলস ভঙ্গিতে উঠে দাঁড়াতে আগমন ঘটে পরিবারের কুপুত্র শাহরিয়ার আদনান শেখের। হাতে চাবির গোছা ঘোরাতে ঘোরাতে এগোচ্ছে সে। আদনানকে আসতে দেখে বিরক্ত হয় ইলমা। এই লোক যেদিকে যাবে সব মুখে করে তুলবে। ইলমাকে দেখে চোখ মুখের ভাব পরিবর্তন করে আদনান। ক্লান্ত মুখশ্রীতে এক চিলতে হাসির আগমন ঘটে। ইলমা আদনানের হাসির দিকে তাকে মুখ বাঁকায়। আদনানের দৃষ্টিতে আসে সেই মুখ বাঁকানো। হাত উঁচিয়ে বলে, এই মেলিচার বাচ্চা, আর একবার মুখ বাঁকা করলে স্কচ টেপ লাগিয়ে দেব। সবার থেকে নিজের নামের এমন বিকৃতি ইলমার ধৈর্যের ভাত ভেঙে যায়। তেজিস্বরে জবাব দেয়, ওটা মেলিচা না, মেলিসা। তোর নামটা তোর মতোই কঠিন। মুখ ফুসকে কথাটা বলে আদনান। ইলমা আরেকটু চিবিয়ে চিবিয়ে বলে, আজকে কোন দুনিয়া উদ্ধার করে এসছো শুনি? নিশ্চয়ই ভার্সিটিতে কোনো মেয়েকে র্যাগ দিয়েছো, নাকি রাস্তায় কাকে ইভটিজিং করেছো? ইলমার কথায় আদনানের মুখভঙ্গির পরিবর্তন আসে। বাইকের হেলমেট নিয়ে সামনে এগোয়। কোনো প্রত্যুত্তর না দিয়ে ইলমা তার যাওয়া দেখে বলে, লজ্জাও করে না? সাথে সাথে তেড়ে আসে আদনান। তাতে খানিকটা ভয় পেয়ে যায় ইলমা, কিন্তু নিজের ভয় প্রকাশ করে না। আদনানও তার গায়ে হাত তুলতে গিয়েও তোলে না, বাজখায় কণ্ঠে শুধায়, মেলিচার বাচ্চা, আজে বাজে কথা বললে খবর আছে বলে দিলাম। তখন সেখানে উপস্থিত হয় তৃপ্তি। রাগী ঝাঁঝালো কণ্ঠে শুধায়, ইলমা আজেবাজে কিছুই বলেনি। তুমি তো পাড়ার বখাটে ছেলে, এটা সবাই জানে। মেয়েদের ইফটিজিং করা, র্যাক করা তোমার নিত্যদিনের কাজ। বাপের নাম বেচে পাতি নেতা সাজা। তোমারও বোন আছে, ভুলে গেছো? কথাটা শেষ হতে না হতে আদনান হাতে থাকা চাবির গোছা তৃপ্তির দিকে ছুঁড়ে মারে। তৃপ্তি ইলমা পাশাপাশি দাঁড়িয়েছিল। আদনানের রাগ দেখে দ্রুত সরে গেল। ছুঁড়ে মারা চাবির গোছা গিয়ে ইলমার কপালে ঘেঁষে সাথে সাথে ইলমার দু হাত চলে যায় কপালে। আদনান এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তৃপ্তির পানে। তার মাঝে কোনো রকম পরিবর্তন নেই। তৃপ্তি ইলমার হাত সরাতে দেখে কপাল লাল হয়ে গেছে।
তখন চিৎকার করে সবাইকে ডাকে তৃপ্তি। ছুটে আসে ফরিদা পারভিন এবং মধ্যবয়স্ক দুজন মহিলা। আদনানকে দেখে বিরক্ত হয় দুজন মহিলা। তখন ইলমা রাগে ক্ষোভে জবাব দেয়, দিন দুপুরে মাতাল হয়ে এসেছে তোমাদের বাড়ির গুণধর পুত্র। দেখো আমার কপালে চাবির গোছা ছুঁড়ে মেরেছে। তখন আদনান চিচিয়ে বলে, এই মিলিচার বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। ওকে আর তৃপ্তিকে মুখ বন্ধ রাখতে বলবে। এসব প্যান প্যানে আমি বিরক্ত হই। মিলিচা, তোর ধারণাও নেই তোর সাথে আমি ঠিক কি করতে পারি। মুড নষ্ট। তখন আদনানের আম্মু ঈশিতা জবাব দেয়, আওয়াজ নিচে করো বেয়াদব ছেলে, লজ্জা করে না? বাইরে মাস্তানি করে ঘরেও করো। আজকে তোমার আব্বু আসুক, এসবের একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। এত টাকা পয়সা খরচ করছি বেয়াদব অসভ্য মাস্তান ইফটিজার তৈরি করার জন্য। নিজের তো মান সম্মান নেই, পরিবারটার খোয়ানোর ধান্দা। তোমাকে দেখে ছোটটাও খারাপ হচ্ছে। তার কথা তৃপ্তি অভিমানী স্বরে বলে, তোমার ছেলের জন্য কলেজে যেতে মন চায় না, লজ্জা হয়, লজ্জা। তৃপ্তির আহত কণ্ঠ ইলমার বুকে এসে সূচের মতো করে ভিথে। ঈশিতা মেয়ের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। সবার মনেই একটা চাপা অভিমান রয়েছে আদনানকে নিয়ে। সবার এক একটা দীর্ঘশ্বাস যে কতটা ভয়াবহ সেটা কি টের পায় আদনান? এর পরিণতি কি হবে ভাবে তো ছন্নছাড়া ছেলেটা, নেশায় বুধ হয়ে থাকা ছেলের আবার ফাঁপা। তাকে নিয়ে এক এক ঝামেলা লাগে, সপ্তাহে পেরিয়ে যায় সমাধান হতে। সবার মনে একরাশ ঘৃণা বৃতৃষ্ণা জমেছে। এই ছেলের পরিবর্তনের নামগন্ধ নেই। সবার মুখ থমথমে। তখন ফরিদা বলে, জেরা, ওরা লাড়া দিতে গেলি কেন? এখন ঘরটার ভিতরে অশান্তি করব। তখন ঈশিতা গর্জন দিয়ে বলে, আদনান লাড়া দেওয়া লাগে নাকি? ও তো সব সময় খেপা কুকুর হয়েই বাড়ি আসে। দেখনি ইলমার কি অবস্থা করেছে? চোখ মুখ শক্ত করে ইলমার দিকে তাকায়। আদনানের চাহনি দৃষ্টিকে পাত্তা দেয় না ইলমা, বরং তার জেঠিমাকে শান্ত হতে বলে। আদনান কোনো কথা না বলে ভেতরে চলে যায়। তার পেছন দিয়ে তৃপ্তি নিজের রুমে চলে যায়। ইলমা কপালে ঔষধ ডলে দেয় ঈশিতা। কিছু বলার মতো ভাষা নেই তার, শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া। ইলমা নিজেকে সামলে নেয়, সোফায় বসে টিভি দেখার জন্য হানিবানির কার্টুন লাগিয়ে সেটি উপভোগ করতে থাকে। ভুলে যায় আদনানের করা আঘাত। জানি সন্ধ্যায় আরেক দফা ঝামেলা হবে বাড়িতে। আদনানের কথা ভাবলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এখানে বেশ নাম ডাক আছে ইলমাদের পরিবারে। তার জেঠু এখানকার চেয়ারম্যান, বেশ সম্মানিত ব্যক্তি। ইলমার বাবা নিজেও একজন আইনজীবী, কিন্তু তাদের পরিবারের বড় ছেলে আদনান না বাবার মতো হয়েছে না চাচার মতন, সে কার মতো হয়েছে অজানা। এই পরিবারের কেউই তার মতো এতটা উচ্ছৃঙ্খল না। ভার্সিটি গিয়ে কি উদ্ধার করে কে জানে। উচ্ছৃঙ্খল চলাফেরা, ইফটিজিং, মাস্তানি, মাঝে মধ্যে ক্লাবে গিয়ে মদও গিলে আসে, এই তো তার নিত্যদিনের রুটিন। কারোর সাথেই তেমন ভালো আচরণ করে না, কথাও তেমন বলে না। তবে ইলমার সাথে মাঝে মধ্যে দুদণ্ড কথা বলে, তাতেও ঝামেলা লেগে যায়। একটু আগেও তার ব্যতিক্রম হয়নি। কারণ ছাড়াই নাম নিয়ে ব্যঙ্গ করবে। তার পুরো নাম জেহরা ইলমা ম্যালিসা, কিন্তু এক একজন এক একটা ডাকে। কেউ ইলমা, কেউ জেহরা। একমাত্র আদনান তাকে মেলিসা বলে ডাকে। এই নামের উচ্চারণ পরিবর্তন হয়নি এখন অবধি, যেটা নিয়ে প্রায়শই ঝগড়া লাগে আদনানের সাথে। কিন্তু লাট সাহেব এটার নির্দিষ্ট কারণ বলতে পারে না, শুধু ইলমার করা কথা শোনে, মাঝে মধ্যে প্রত্যুত্তর করে। এত সুন্দর সব কিছু চাইলেই জীবনটা সুন্দর করে সাজানো যায়, অথচ আদনান বুঝে না। নিজের মর্জি মতো যা তা করে বসে। মাথা তীব্র যন্ত্রণা হচ্ছে, সেই জন্য ইলমা উঠে দাঁড়ায়। নিজের রুমের দিকে পা বাড়াতে আরেকবার আদনানের মুখোমুখি হয়। ফরিদা পারভিন নাতিকে বসিয়ে বসিয়ে খাবার খাওয়াচ্ছেন। ইলমা সেদিকে একবার তাকিয়ে নজর সরিয়ে নেয়। আদনানকে এখন কেমন নম্র ভদ্র লাগছে, কিন্তু এরকম একদমই নয়, একেবারে খেপা কুকুরের থেকেও জঘন্য। দুদিন পর পর অশান্তি লেগেই থাকে ফ্যামিলিতে। ভাবলে বিরক্তি চলে আসে। কবে যে বাড়ি ছাড়তে পারবে সেই অপেক্ষায় সে দিন গুনছে। নিজের কল্পনাকে বিদায় দিয়ে রুমে এসে শুয়ে পড়ে ইলমা। দালানের চারপাশে গাছগাছালি আছে, সামনে সবুজ ঘাসে আচ্ছাদিত খোলা মাঠ। জমিটা তাদেরই, এখনো বিল্ডিংয়ের কাজ ধরেনি। পাশে আরেকটা আবার জমি, সেখানেও সারি সারি বড় দালান দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে এই ব্যালকনি থেকে
সামনের খোলা মাঠটায় নজর রাখে ইলমা। নিচতলার সবচেয়ে সুন্দর রুমটা ইলমার দখলে। তার রুমের ব্যালকনিতে ঠান্ডা শীতল বাতাস আসে। সেই বাতাস নিঃশব্দে অনুভব করে ইলমা। প্রকৃতির সাথে তার সে কি মিল! একজন প্রকৃত প্রেমী সে। 7টার দিকে ইলমার রুমে আসে তার বাবা ইনান শেখ। এসেই ঘুমন্ত ইলমার শিউরে বসে। মাথায় হাত বুলিয়ে দিতে না দিতেই ফোলা কপালে নজর যেতে আটকে ওঠেন তিনি। কে আঘাত করেছে তার মেয়েকে? ফাইজা। কিন্তু আজকাল তো ইলমাকে নিয়ে সে মাথা ঘামায় না। বাকি সদস্যের উপস্থিতিতে ইলমার গায়ে হাত তোলার সাহসও তার নেই। তাহলে এরকমটা হলো কি করে? নিজের আকাশ কুসুম ভাবনা সমাপ্তি টানার জন্য আদুরে কঞ্চে বলেন, মা ইলমা উঠো মা, পড়তে বসবে না? বার কয়েক ডাকার পর ইলমা চোখ মেলে তাকায়। বাবাকে দেখে মনটা ভালো হয়ে যায় তার। কি আদুরে এবং মিষ্টি করে মা বলে ডাকে। ইলমা নড়ে চড়ে বসতে ইনান শেখ প্রশ্ন করেন, কপালে কি হয়েছে মা? দরজার সাথে ধাক্কা খেয়েছে আব্বু। কাপা কাপা গলায় কথাটা বলে ইলমা। এই প্রথম তার আব্বুকে সে মিথ্যে বলেছে। এখন সত্যিটা বললে হাউকাও বেঁধে যাবে। শুধু তার আব্বু না, তার জেঠু আদনানের হালত টাইট করে দিবে। সেই ঝামেলা চলবে 1 সপ্তাহ জুড়ে। অশান্তি আর অশান্তি। ইনান শেখ মেয়ের কথায় খুশি হননি। কণ্ঠস্বরে গাম্ভীর্যতা টেনে জবাব দেয়, দেখে শুনে চলতে হয় মা, দেখো কপালে কি অবস্থা। আরে আব্বু কিছু হবে না, সকাল হলেই ঠিক হয়ে যাবে। না না, আমি কিছু শুনতে চাই না। আব্বু, আমার ফুলের গায়ে দাগ লাগেনি, দাগ লেগেছে আমার কলিজায়। ইনান শেখের কথা ইলমা মৃদু হাসে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, পড়তে হবে তো, ফ্রেশ হয়ে বাইরে আসো, নাস্তা করবে। ইলমা মাথা নাড়ায়। ইনান শেখ উঠে বাইরে আসেন। তার ছেলে ইজাজ শেখ তার কাছে আসে। ইজাজ এবার 7 উঠেছে। খুব বাধ্য ছেলে সে। আদনানের থেকে দূরে দূরে থাকতেই পছন্দ করে। তার আব্বু এবং আম্মু বলেছে আদনান ভালো না, যতটা সম্ভব দূরে থাকতে। ইজাজও সেটাই মেনে চলে। ফাইজা এবং ঈশিতা মিলে নাস্তা তৈরি করছে। ছোট্ট পরিবার, কত সুখ আনন্দের তাদের মাঝে। তবে অশান্তির শেষ নেই। ব্যক্তিগত ও ফ্যামিলিগত সবাই একসাথে নাস্তা খেতে বসে। শুধু আদনান আর ইলমা এখনো আসেনি। তৃপ্তি গলা ছেড়ে ডাকে ইলমাকে। সাথে সাথে উপস্থিত হয় সে তখন তৃপ্তি এবং আদনানের বাবা তারেক মাহমুদ শেখ কণ্ঠস্বর উঁচু করে আদনানকে ডাকে, কিন্তু কোনো প্রত্যুত্তর আসে না। ইলমা চুপচাপ তৃপ্তির পাশে বসে, দৃষ্টি মেঝেতে সংযত করে রেখেছে। আদনানকে বার কয়েক ডাকার পরও কোনো সারা শব্দ পায়নি কেউ। ঈশিতা এ নিয়ে মাথা ঘামায় না। তারেক মাহমুদ তৃপ্তিকে আদেশ করে বলে, যাও আদনানকে ডেকে আসো। তৃপ্তি মুখের উপর নাকচ করে দেয়। তাতেই তারেক মাহমুদ রাগে ফুঁসে ওঠেন। ইনান মাহমুদ ইলমাকে চোখ দিয়ে ইশারা করে উঠে যেতে, না হলে এক্ষুনি এলাহি কাণ্ড বেঁধে যাবে। ইলমারও ইচ্ছে করছে না করে দিতে, কিন্তু বেয়াদবি হবে। কেউ তো জানে না দুপুরের ঘটনা। তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়ে কিছু বলতে যাবেন, তখন ইলমা উঠে যায়। দ্রুত গতিতে বলে, আমি যাচ্ছি। কথাটা বলেই সে তস্ত্র পায়। আদনানের রুমের দিকে যায়। দরজা নক করতেই কোনো রেসপন্স করে না আদনান। ইলমা বার কয়েক নাম ধরে ডাকে, কোনো সারা শব্দ না পেয়ে পুনরায় দরজা করাঘাত করতে বুঝে দরজা খোলাই আছে। হয়তো আদনান ঘুমাচ্ছে। একটা জড়তা নিয়ে ভেতরেই প্রবেশ করতেই বাজে ভ্যাপসা একটা গন্ধ নাকে ঠেকতে কেসে উঠেছে। ভেতরে সব গুলিয়ে আসছে। তমসাবৃত রুমটা দেখে শুষ্ক ঢোক গিলে ইলমা। রুমের বাজে গন্ধটা সিগারেটের। আদনান তার রুমের দরজা জানলা আজীবনই বন্ধ করে রাখে। বাইরের আলো বাতাস কিছুই আসে না, সেই জন্য এমন গন্ধ হয়ে থাকে। আদনান ধূমপান করে, এটা অবিশ্বাসের কিছুই না। ইলমা দেয়ালে হাতড়ে সুইচের নাগাল পেতে লাইট এবং পাখা উভয় অন করে। যেহেতু শীতের রেশ এখনও যায়নি, ফ্যান ঘুরতেই শীতের কাঁপুনি অনুভব হয়। খাটের দিকে নজর যেতেই দেখে উপর হয়ে শুয়ে আছে আদনান। দেখেই বিরক্তি আর বিতৃষ্ণা এসে চোখে মুখে ভিড় জমিয়েছে। ইলমা কাছাকাছি যে চিৎকার করে ডাকে, আদনান শেখ উঠুন, আপনাকে নাস্তা খাওয়ার জন্য ডাকা হচ্ছে। একবার ডেকে বিরক্তি নিয়ে আদনানের রুমের দেয়ালে চোখ বোলা ইলমা। রুমটাও 1 নম্বরে বস্তি করে রেখেছে। সিগারেটের গন্ধে ভেতরে নাড়ি ভুড়ি বেরিয়ে আসার উপক্রম। ইলমা চিৎকার করে আর একটা ডাক দিতে আদনান উঠে বসে। ইলমাকে দেখে অপ্রস্তুত হয়ে যায় সে। চোখে মুখে উপচে পড়ে বিরক্তির রেশ। তাতে ত্বক চেপে বলে, ফ্যান ছেড়েছিস কেন? শরীরে কারেন্ট বেশি নাকি? আদনানের কথা ইলমার কণ্ঠস্বরে বিরক্তি এনে জবাব দেয়, রুমে দুর্গন্ধ করছে। তোকে জিজ্ঞেস করেছি নাকি আমি? তোর তো সাহস কম না,
আমার রুমে এসে ফ্যান ছেড়েছিস? ইলমা সেসবে জবাব দেয় না, কণ্ঠস্বর খাদে নামে পুনরায় বলে হচ্ছে, আপনাকে বাইরে আসতে বলেছে। শত্রুগিরি করে এখন মিষ্টি স্বরে ডাকছিস? একটু পর তোর বাপ জেঠু মিলে আমায় বাস দিবে, বুঝি না ভেবেছিস? ইলমা খানিক ভেবে প্রত্যুত্তর দেয়, যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেটাই দিতে হয়। তোর ধারণাও নেই তোর সাথে আমি ঠিক কী কী করতে পারি, তোর আর তোর বাপের কি কি ক্ষতি করতে পারি। আদনানের কথা ইলমা খ্যাপা বাঘিনীর মতো জবাব দেয়, জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর। নিজেকে কি ভাবিস? আয়নায় একবারও নিজেকে দেখেছিস? দেখা যায় একটা গাঁজাখোরের মতো। এই মিলিচা, মুখ সামলে। তোর মুখ তুই সামলে রাখ। কথাটা বলতে না বলতেই গন্ধে ওয়াক করে উঠে মুখ ভর্তেই বমি আদনানের উপর ঠেলে দেয়। আদনান ক্ষুব্ধ হয়ে চোয়াল শক্ত করে না চিৎকার করে বলে, মেলিচার বাচ্চা, রুম থেকে বের হওয়া, না হলে তোর খবর আছে। ছি, এখন আমার গোসল করতে হবে। বলদের বাচ্চা, বলদ, ম্যানার্স শিখেনি। ইলমা আদনানের রুমের মেঝেতেই বমি করতে করতে বেরিয়ে আসে রুম থেকে। কমন ওয়াশরুমের সামনে থাকা বেঞ্চিতে গিয়ে বমি করে উপস্থিত সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ইনান শেখ এবং তারেক মাহমুদ এগিয়ে আসে। ফরিদা পারভিনও আসেন তৃপ্তি পানির গ্লাস নিয়ে এগিয়ে যায়। ঈশিতা উঠে আদনানের রুমের দিকে যায়। ব্যবসা গন্ধে নাক ঠেকতেই গলায় বমি আটকে যায়। ওয়াক করে উঠে ইলমা পানি খেয়ে ঠান্ডা হয়ে বসতে ইনান শেখ প্রশ্ন করেন, কি হয়েছে? তখন ঈশিতা জবাব দেয়, আমি বলছি আদনানের রুমে সিগারেটের বাজে দুর্গন্ধ, সেটা ইলমা সহ্য করতে পারেনি, তাই বমি করে দিয়েছে। করতে চল শক্ত করে নেয় তারেক মাহমুদ। ইনান শেখ মেয়েকে সামলাচ্ছে। ফিজা বাপ মেয়ের আদর যত্ন চুপচাপ দেখছে। তখন ফরিদা পারভিন তারেক মাহমুদকে বলেন, ঝামেলা করিস না তো পুত, বদমাইশটা তো ওই রকমই, কইয়া কোনো লাভ আছে? তারেক মাহমুদ নিজেকে যত সম্ভব সংযত রেখেই জবাব দেয়, আসুক আমার গুণধর পুত্র, তারপর বোঝাপড়া হবে। বাকিরা চুপ। নাস্তায় মনোনিবেশ করতে না করতেই আদনানের আগমন হয়। চুল এখনো ভেজা, ফোঁটা ফোঁটা পানি পড়ছে। সত্যি সত্যি গোসল করে এসেছে আদনান, তবে এখনো তার চোয়াল শক্ত করে রেখেছে। ক্ষুদ্র নয়নে ইলমার দিকেই তাকিয়ে আছে। তারেক মাহমুদ আদেশের সুরে বলেন, বসো। আদনান সিঙ্গেল সোফায় বসে কফির মগ হাতে নিয়ে তাতে চুমুক দিয়ে তারেক মাহমুদ বলেন, তুমি স্মোক করো। সাবলীল ভাবে জবাব দেয় আদনান। বাকিরা তাকিয়ে আছে তার দিকে। তারেক মাহমুদ রাগ মিশ্রিত কণ্ঠে আওয়াজ তুলেন, স্মোক করা ছাড়বে কবে? যেদিন থেকে আপনি পানি খাওয়া ছেড়ে দিবেন। আদনানের কথাগুলো গম্ভীর ভাবে তারেক মাহমুদ বলেন, পানি ছাড়া বেঁচে থাকা অসম্ভব, যেটা প্রতিদিন গ্রহণ করতে হয়। তোমার স্মোক করা ছেড়ে দেওয়ার সাথে আমার পানি পান করার কি সম্পর্ক? পানি যেমন আপনার জন্য অপরিহার্য, তেমনি স্মোকও আমার জন্য অপরিহার্য। চাইলেও ছাড়তে পারবো না। আর কিছু বলবেন? ছেলের বেয়াদবিতে তারেক মাহমুদ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে উঠে চেঁচিয়ে বলে, কাফির হইছো তুমি। বাবা মা গুরুজন মানো না, বেয়াদব একটা। কাজকর্ম তো করো না, ফ্রিতে খাও, লজ্জাও করে না? আদনান তাতে জবাব দেয় না। ফরিদা পারভিন নাক মুখ কুচকে বললেন, অল্প বয়সে মারা যাবি নাতি, এদিন ভালো না। নিশির আগমন হতেই প্রকৃতির কপালে ছড়িয়ে পড়েছে হিমের বার্ধক্যের ছটা। চারিদিকে জীর্ণ শীর্ণ প্রাণ স্পন্দন, নীরব হাওয়া। শীতের আগমনে প্রকৃতির সাথে মানুষও হয়ে ওঠে জড়সড়। কনকনে শীতের মাঝেও কপাল বেয়ে ঘাম ছুটেছে তারেক মাহমুদের। তার সামনে এখনো নির্লিপ্ত ভঙ্গিতে বসে কফি পান করছে তার ওই পুত্র আদনান। কিছুক্ষণ আগের করা বেয়াদবি সে হয়তো আমলেই নেয়নি। তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়ে জবাব দেন, তুমি কবে স্মোক করা ছাড়বে? বিরক্তিতে নাক মুখ কুচকে নেয় আদনান। কপালে কয়েকটা ভাঁজ ফুটে ওঠে। বাকিরা তার দিকেই তাকিয়ে আছে। আদনান মেঝেতে দৃষ্টি রেখে জবাব দেয়, খোদা যেদিন চাই। খোদা মানো তো। তারেক মাহমুদের পাল্টা কথায় আদনান জবাব দেয়, এত কিছুর উত্তর দিতে বাধ্য নই আমি। অদনান। তারেক মাহমুদের পাল্টা কথায় আদনান জবাব দেয়। চিৎকার করে বলে তারেক মাহমুদ। আদনান ক্রু হেসে উঠে দাঁড়ায়। হেলে দুলে হেঁটে যেতে যেতে ইলমার দিকে তাকিয়ে বলে, চিৎকার করে বলে তারেক মাহমুদ। আদনান ক্রু হেসে উঠে দাঁড়ায়। হেলে দুলে হেঁটে যেতে যেতে ইলমার দিকে তাকিয়ে বলে, এরপর যে আমার রুমে যাবে, বাল পাকনামি করবে, আমার থেকে খারাপ কেউ হবে না। আদনানের কথা ঈশিতার আগে ফুঁসে উঠল।
তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয় আদনানে যাওয়ার দিকে। তারেক মাহমুদকে কয়েকটা কড়া কথা শোনানোর জন্য উদ্যত হতেই যাবেন, তখনই আবার ফরিদা পারভিন বিলাপ ছুড়ে দেন। আদনান দিন দিন খারাপ হইতাছে, এইটারে বিয়ে করাই দাও। বহু যাও না আসলে বাইধা নিব, তখন দেখবা সব শয়তানি বাইরে হইরা যাব। তখনই তৃপ্তি জবাব দেয়। ওর শয়তানি ভালো হওয়ার সাথে বিয়ের লজিক বুঝলাম না। ফরিদা পারভিন জবাব দেয়, বিয়ে হইল পবিত্র ব্যাপার। আদনানের শয়তানি ভালো করার জন্য ওর মতনই একটারে দরকার। তারেক মাহমুদ বিরক্ত হয়। ছেলের বয়স হয়েছে নাকি বিয়ে করার? বিয়ে করে বউকে খাওয়াবে কি? যেখানে নিজে বাপের হোটেলে 3 বেলা সারের মতো খাবার গিলে, বিয়ে কি এতই সোজা? সারা জীবনের জন্য একটা মেয়ের দায়িত্ব নেওয়া চারটিখানি কথা না। তার ভরণ পোষণ, চাহিদা, চাওয়া পাওয়া পূরণ করা কি সহজ কথা? ফরিদা পারভিন আরও কিছু বলতে যাবেন, তখনই ইলমা বলে ওঠে, ওপরওয়ালা হেদায়েত না দিলে তোমার নাতিকে কেউই সঠিক পথে আনতে পারবে না। তারেক মাহমুদ কপাল স্লাইড করছেন। ছেলেকে নিয়ে তার মাথা ব্যথা প্রচুর। বাইরে যা খুশি করুক তাতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। এই রাজনীতির রঙ্গমঞ্চে দাঁড়িয়ে এইরকম দু একটা বাঘ রাখা আবশ্যক। সেখানে তার ছেলে তো একেবারেই নাম করা, কে না চেনে তাকে? খারাপ কাজের মাস্টার সে। তারেক মাহমুদ শুধু মুখের শাসন করেন, অন্তর থেকে এরকম কিছুর প্রতিবাদ আসে না। তার এই চুপ থাকাটা কতটা শোভনীয় তা নিজেরও জানা নেই। একজন বাবা হিসেবে অনেক দায়িত্ব থাকে, তার মধ্যে অন্যতম দায়িত্ব সন্তানকে সুশিক্ষা দেওয়া, মানুষের মতো মানুষ করা, যাতে দেশের এবং দশের ভবিষ্যৎ হয়। সেখানে সে বাবা হিসেবে তেমন শাসন দেখাচ্ছেন না। আদনানের এরকম উচ্ছনে যাওয়ার পেছনে বড় অবদান খারাপ সঙ্গ, নেশাদ্রব্য সেবন, রাগ, দম্ভ, হিংস্রতা বা অন্য কোনো কারণ। রুমে এসে পড়ার টেবিলে সামনে চেয়ার টেনেই বসে ইলমা। কপালে সূক্ষ্ম ঘাম জমেছে, বুকটা থুকথুক করছে, শব্দ করছে। হাতের আঙুলের ফাঁকে কলম রেখে সেটা ডানে বামে নাড়াচ্ছে। এর মাঝে ফোনে টুংটাং শব্দ হতে সেটা হাতে নেয় ইলমা। তাদের গ্রুপে অনবরত মেসেজ হচ্ছে, তাকেও মেনশন দেওয়া হলো। ইলমা গ্রুপে ঢুকতে প্রীতি বলে, বড়লোক আপা এসেছে। তখন তাদের বন্ধু রিহান রিপ্লাই দেয়, ইরু বেবি কার সাথে ছিলে এতক্ষণ? ইলমা আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়, রিপ্লাই করে, তোদের জিজুর কাছে ছিলাম, ছাড়ছিলই না, সেজন্য আসতে লেট হয়েছে ফাজিলগুলো। প্রীতি রিপ্লাই করে, খালামণি হচ্ছে কবে? ইলমা কয়েকটা রাগে ইমোজি ছেড়ে রিপ্লাই দেয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাজে ধান্দা বন্ধ করে ধর্মের পথে আয় তোরা। তাদের সাথে যোগ দেয় তাদের আরেক বন্ধু মাহিম। ইলমাকে পচিয়ে বলে, আমাদের খালি তুই শিখিয়েছিস, এখন পাল্টে নিচ্ছিস কেন? স্ক্রিনশট ভাইরাল করবো? ইলমা মুখ পাকানো ইমোজি দিয়ে রিপ্লাই দেয়, তাহলে তোর কুকীর্তি সব তোর গার্লফ্রেন্ডের ইনবক্সে লিস্ট হিসেবে চলে যাবে। ভালো চাস তো আমাকে ভদ্র মেয়ে বলে মান্য কর। মূর্তি হাসির ইমোজিতে ভরে ওঠে গ্রুপ। মাহিম ইলমাকে ভালো মেয়ে বলে উপাধি দিয়েছে। ইলমা সবাইকে পড়ার জন্য তাড়া দিয়ে অফলাইনে হয়ে যায়। পুনরায় চেয়ারে বসে টেবিলের ওপর থাকা ক্যালেন্ডারের পাতায় চোখ বোলায়। 2 দিন পর তার বার্থডে, তার জন্য একটা স্পেশাল দিন। রাতের খাবার খেয়ে রুমে আসতে আদনানের গার্লফ্রেন্ড রিয়ানা কল দেয়। আদনান নিজের ভাবভঙ্গির পরিবর্তন এনে কল রিসিভ করে। রিয়ানা অভিমানের স্বরে বলে, বেব সারাটা দিন গেল কল দিলে না? আদনান নরম স্বরে জবাব দেয়, ব্যস্ত ছিলাম জান। এখন বলো কেমন আছো? তোমাকে দূরে রেখে ভালো থাকা যায় বুঝি? ভনিতা ছেড়ে আসল কথাটা বলো। চলো ক্লাবে যাই। আদনান ফ্রিকুজকে ফোনের স্ক্রিনে তাকায়। রাত 11টার উপরে। এখন ক্লাবে গেলে নিশ্চয়ই মদ গেলা হবে না, হবে তো অন্য কিছু। মদ অবধি আদনান সঙ্গ দিবে, এর বাইরে কিছুতে সে নেই। আদনান মনে মনে বিশ্রী একটা গালি দেয় রিয়ানাকে। রিয়ানা আদনানকে চুপ দেখে পুনরায় বলে, কি হলো বেব, আসবে না কেন? তুই কি বেশি হর্নি হয়ে গেছিস? রিয়ানা থতমত খেয়ে বলে, কি বলো এসব? জাস্ট একটু মজা করবো সেজন্য বলেছি। ক্লাবে যা, ছেলের অভাব পড়বে না, ইন্টিমেন্ট হতেও বেশি দেরি হবে না, মজা হবে বেশ। আমার মাথা ব্যথা করছে, ঘুমাবো এখন। কথাটা বলে আদনান কল কেটে দেয়। 2 হাত ব্যালকনির গ্রিলে রেখে বাইরে তাকায় আদনান। মদ কেনার সাথে সাথে প্রেমটাও ভালো করে আয়ত্ত করতে পেরেছে সে। এই পর্যন্ত কতগুলো গার্লফ্রেন্ড বানিয়েছে গুনেও দেখেনি। জাস্ট 1 মাস, 15 দিনের প্রেম।
নতুন আরেকটা ধরে। রিয়ানাও তার ব্যতিক্রম না। 15 দিন হলো নতুন রিলেশনশিপ তাদের, কিন্তু আদনানের ইন্টারেস্ট নেই রিয়ানার প্রতি। তার শিকার অন্য কেউ। সেখানেই রাত দিন সময় ব্যয় করছে সে। ইফটিজিং, ফ্ল্যাটিং, মদ গিলা, ঝামেলা পাকানো, গালি দেওয়া, এসব তো তারই কাজ। তার বাবার টাকা আছে, সে শো অফ করে। বড়লোকের মেয়ে ইমপ্রেস হয় যাদেরও 101 জন বফ চেঞ্জ করার অভ্যাস আছে, তারা কেউই প্রেম সিরিয়াসলি নেয় না। এসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টিস্যুর মতো চেঞ্জ করা কোনো ব্যাপার না।